experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। নজর আর জবান দুটোই নিয়ন্ত্রণ করতে শেখো, নয়তো বলার জন্য জবান থাকবে ঠিকই, কিন্তু দেখার জন্য এই চোখ দুটো আর থাকবে না। থরথর করে কাঁপে মেয়েরা। হুমকি? ঠান্ডা মাথার হুমকি বোধহয় একেই বলে। সুলতানের হাত ধরে হনহনিয়ে মহলে ঢুকে পড়ে বেগম। এদিক ওদিক তাকাতেই এগিয়ে আসে মার্জিয়া সুলতান, সাথে দুজন সেবিকা, হাতে থালা ভর্তি মিষ্টি। হাসি মুখে শুধায়, মিষ্টি খেয়ে প্রবেশ করবে না? তো নিয়ম কানুনের কোনো প্রয়োজন নেই। এলি অসুস্থ, খাবার দাবারে সমস্যা হয়েছে, মিষ্টি খাওয়া যাবে না, আর আমি খাবো না। এগুলো সরিয়ে নিলে ভালো হয়। রাশভারী কণ্ঠে বলল সুলতান। ইতস্তত করে মার্জিয়া সুলতান। বেগম বলে ওঠে, না, আমি খাবো, দাও। সুলতানের রাগী দৃষ্টিতে তাকালেও স্বস্তি পায় মার্জিয়া সুলতান। কেউ না খেলে অপমানিত হতো সে। মিষ্টি খাইয়ে দেয় নিজ হাতে। তৃপ্তির দেখা মেলে বেগমের মুখভঙ্গিতে। থালা থেকে পানির পাত্র উঠিয়ে পানি পান করে মায়া ভরা দৃষ্টি নিক্ষেপ করে মায়ের দিকে। শুধায়, খেয়েছো? হ্যাঁ। আব্বাজান কবে আসবে? কাল পরশু চলে আসবে। তোমরা কামরায় গিয়ে বিশ্রাম করো, আমি সেবিকাদের বলছি খাবারের ব্যবস্থা করতে। বলার মতো আর কোনো কথা খুঁজে পায় না বেগম। কামরায় প্রবেশ করতে নিয়ে আবারও দাঁড়িয়ে পড়ে। দ্রুত পেছনে ফিরে ব্যস্ত হয়ে শুধালো, মায়েরা কোথায়? ওকে তো দেখছি না। আবারও ঘুরে তাকালো মার্জিয়া সুলতান। উপলব্ধি করতে পারছে না মেয়েটা কি ইচ্ছে করে কথা বলতে চাইছে তার সাথে। গলা ছেড়ে বলল, জানি না কোথায় গেছে, চেনই তো, রাগ করে হুটহাট কোথায় চলে যায়। অবশ্য পত্র পাঠিয়েছে, খোঁজাখুঁজি না করতে রাগ মিটলে চলে আসবে। ও। মার্জিয়া সুলতান চলে গেলে দীর্ঘশ্বাস ফেলে কামরায় ঢুকে পড়ে বেগম। তার কামরা এটা। সুবিশাল কামরার দক্ষিণে বিশাল জানালা, পর্দা টাঙানো রয়েছে। একপাশের দেয়ালের অনেকটা জুড়ে দর্পণ, রাজকীয় পালঙ্ক, আরামদায়ক কেদারা সহ বিভিন্ন আসবাবপত্রে ভরপুর। পালঙ্কের পাশে কৃত্রিম ফুলের রাজকীয় কারুকার্য খচিত ফুলদানি, মাথার ওপরে দেয়ালে লাগানো নান্দনিক বাতি। সুলতানকে বসতে ভুলে বেরিয়ে যেতে ধরে বেগম। আর টেনে আটকায় সুলতান। শুধায়, এলি, মন খারাপ? না। সুলতানের দিকে ফিরল না বেগম। যথাসম্ভব এড়িয়ে হাত ছাড়াতে নিলেই ধমকে ওঠে সুলতান। এভাবে মুচড়াচ্ছ কেন? কি সমস্যা? ছাড়ুন। কেন? আমি ছুলে ফোঁসকা পড়েছে? হ্যাঁ পড়ছে। পৌঁছে দিতে এসেছিলেন, দেয়া শেষ, চলে যান এখন। চলে যাব? হ্যাঁ চলে যান, এক্ষুনি চলে যান, দরদ দেখাতে হবে না আর। ঘটঘট পায়ে দ্বারের দিকে এগিয়ে যায় সুলতান। ডেকে ওঠে বেগম। তোফা কখন আসবে? পেছনে ফেরে না সুলতান, সম্মুখে চেয়ে কঠিন গলায় বলল, আসবে সন্ধ্যার আগেই, মাহতাব নিয়ে আসবে। আর কিছু? না, যান। বেরিয়ে যায় সুলতান। ছলছল দৃষ্টিতে চেয়ে পালঙ্কে বসে পড়ল বেগম। খামচে ধরল চাদর। মন মেজাজ বেজায় খারাপ। তখনই দ্বার আটকানোর শব্দে চকিতে ফিরল সুলতান। সুলতান আবারও ফিরে এসেছে। ছলছল চোখ আড়াল করার সুযোগ হয় না। রাগান্বিত দৃষ্টিতে চাইল সুলতান। অসন্তুষ্ট চিত্তে দুহাত বাড়িয়ে বলল, কাছে এসো। আপনি আপনি আবার কেন এসেছেন? আমার বেগমের ছলো ছলো দৃষ্টি আমার সহ্য হয় না, তাই। এখন কাছে আসো তো। অযথা কাঁদছো বেকুব একটা। দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে চেয়ে চুপচাপ বসে আছে বেগম। তেতে উঠল সুলতান। মেয়েটা বড্ড বেশি জেদি হয়ে উঠেছে আজকাল। বড় বড় পা ফেলে বেগমের কাছে গিয়ে তার হাত ধরতেই এক ঝটকায় ছাড়িয়ে নিল বেগম। লাল চোখে ঝাঝালো গলায় বলে ওঠে, ছোবেন না আমাকে। সাম্রাজ্য থেকে তাড়িয়ে এখানে ফেলে রেখে যাচ্ছেন, আবার দরদ দেখাচ্ছেন কেন? হ্যাঁ, একদম ছোবেন না আমাকে। এত খিটখিট করছো কেন এলি? কিছু হয়েছে? আমাকে বলো। আপনি শুনুন তো, ভালো লাগছে না আমার। বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সুলতানকে। দু পা পিছিয়ে রাগান্বিত দৃষ্টিতে ফিরে তাকালো সুলতান। কি হয়েছে বলবেও না, আবার সে ছুলেও ফোসকা পড়ে যাচ্ছে। মশকরা পেয়েছে নাকি?
নাকি তাকে আর ভালো লাগছে না এখন? গম্ভীর কণ্ঠে শুধালো, কি ভালো লাগছে না আমাকে? হ্যাঁ। ভালোবাসো না আমাকে তুমি? আকস্মাৎ চিৎকার করে ওঠে সুলতান। তাকে ভালো লাগছে না মানেটা কি? হুট করে চিৎকার শুনে চমকে ওঠে বেগম। দ্রুতই নিজেকে সংবরণ করে দাঁত কিরমির করে ওঠে। চিৎকার করার মতো কি বলেছে সে? জেদি গলায় বলল, না, বাসি না আমি ভালো আপনাকে। রাত দিন সর্বক্ষণ শুধু ভাবতে থাকেন এলি আমাকে ভালোবাসে না, আবার পর মুহূর্তেই ভাবেন না ভালোবাসে। আশ্চর্য! ভালো না বাসলে তোফা কি নদীতে ভেসে ভেসে এসেছিল নাকি আকাশ থেকে টুপ করে পড়েছিল? শুধু উল্টাপাল্টা ভাবনা। বাসবো না ভালো, শুনেছেন আপনি? ভালোবাসবে না? না। ছোঁবো না? না। রাগে গর্জে ওঠে সুলতানের হৃদয়মহল। সে প্রকাশ করে না সেই কঠিন গর্জন। হিংস্র হয় আঁখি জোড়া, অথর বিকৃত হয়। চোয়াল কেঁপে ওঠে রাগে। আনমনে শক্ত করে চেপে ধরে তলোয়ার। কোমরের বন্ধন ছেড়ে বের করে আনে এক টানে। অবাক হয়ে চেয়ে থাকে বেগম। আচমকা তীরে আসে সুলতান। কাছাকাছি এসে তলোয়ার চেপে ধরে বেগমের বুকের ওপর বরাবর। সামান্য চাপ দিলেই যেন গেঁথে যাবে হৃদয় ছেড়ে। তলোয়ারের তীক্ষ্ণতা টের পাচ্ছে বেগম। সুলতান অতিরিক্ত রাগ চেপে ফ্যাঁসে কণ্ঠে বলল, ভালোবাসবে না, কাছে আসতে দেবে না? অবাক হয় না বেগম। অভ্যস্ত সে। নীরব থাকে কিছুক্ষণ। হুট করে বাঁকা হেসে একটানে তলোয়ার নিজের আয়ত্তে আনে। দক্ষ হাতে তলোয়ারের দিক পরিবর্তন করে নিমিষেই চেপে ধরে সুলতানের গলায়। বল প্রয়োগে চামড়া ছিঁড়ে যাওয়ার জোগাড়। গলায় ধারালো তলোয়ারের অস্তিত্ব পেয়েও তাল হারালো না সুলতান। বিচলিত করে না তাকে, বরং গাঢ় দৃষ্টিতে এক ধ্যানে চেয়ে থাকে বেগমের দিকে। কিছুক্ষণ চেয়ে থেকে আচমকা পেছনের দিকে সামান্য হেলে ঝুঁকে এসে কামড়ে ধরে তলোয়ার। বেগমের হাত থেকে কেড়ে নিয়ে ঠোঁটের ফাঁকে দাঁত দিয়ে চেপে ধরে আছে। দৃষ্টির হিংস্রতা হারিয়ে গেছে পলকেই। সম্মোহনী দৃষ্টিতে বেগমের দিকে চাইতেই আঁতকে ওঠে সে। ব্যস্ত হয়ে বলল, আরে কি করছেন? ছাড়ুন, ওটা ফেলে দিন, গাল কেটে যাবে। দেখি আমি ধরছি, হা করুন। বেগম তলোয়ারের হাতল ধরে চোখের পলক ফেলে ইশারা করে ছেড়ে দিতে। সম্মোহিত হলো যেন সুলতান। মুখ হাঁ করে সুযোগ করে দেয় তলোয়ার সারিয়ে নেওয়ার। সঙ্গে সঙ্গে তলোয়ার সরিয়ে নিয়ে চোখ রাঙিয়ে তাকালো বেগম। ঝাঁঝালো স্বরে কিছু বলতে নেবে অমনি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল সুলতান। টেনে হিঁচড়ে হিজাব খুলে ছুঁড়ে মারে মেঝেতে। এক হাতে চোয়াল চেপে ধরে খসখসে অধর ছোঁয়ায় গলার উপরিভাগে। সময় যায় অথচ অধর সরিয়ে নেয় না। শক্ত করে চেপে ধরে রইল অনেকটা সময়। শিহরিত বেগম হাত থেকে ফেলে দেয় তলোয়ার। গরম শ্বাসের উষ্ণতায় ছলকে উঠছে শিরা উপশিরা। মুঠো করে ধরে সুলতানের পাগড়ি খুলে চুল এলোমেলো হলো। কোনো রকম শক্তি জুগিয়ে চুলগুলো মুঠোয় চেপে টেনে সরিয়ে দেয় সুলতানের মাথা। ধপ করে পালঙ্কে বসে বড় বড় শ্বাস ফেলে রাগান্বিত স্বরে বলল, খারাপ নষ্ট লোক, সুযোগ খোঁজেন সবসময়। পালঙ্কে তার শরীর ঘেঁষে বসে সুলতান। বেগমের দিকে এক পলক চেয়ে হেসে উঠে শব্দ করে। হাসতে হাসতে আধা শোয়া হয়। রাগে ফুঁস করে শ্বাস ফেলে বেগম। তৎক্ষণাৎ সুলতান উঠে পালঙ্কের পাশে রাখা পানির পাত্র এগিয়ে ধরে সম্মুখে। এক হাতে কানের ওপাশে চুল গুজে দিয়ে বলে ওঠে, পানি খাও। বাক্য ব্যয় করল না বেগম। গলা শুকিয়ে গেছে। দ্রুত পানি নিয়ে পান করলো। তার পানি খাওয়ার মাঝে সুলতান তীক্ষ্ণ গলায় আবেগ ঠেলে বলে উঠল, এমন সুন্দরী তেজি বেগম থাকলে মন কেন জানো দিতে আপত্তি নেই। বেগমের গলায় পানি আটকে যায় নিমিষেই। কাস্তে কাস্তেই পাত্রের পুরো পানি ছুড়ে দেয় সুলতানের মুখে। হন্তদন্ত হয়ে পালং থেকে নেমে দাঁড়ালো সুলতান। বাঁকা হেসে পানি ভর্তি মুখ নিয়ে এগিয়ে আসে বেগমের দিকে। ধরার আগেই ছুটে পালঙ্কের ওপারে চলে যায় বেগম। একটানে পালঙ্কের চাদর টেনে তুলে সজোরে ছড়ে ফেলে সুলতানের মুখে। চুপচাপ চাদরে মুখ মুছে শান্ত হয়ে বসল সুলতান। কোনো কথাবার্তা ছাড়াই বেগমকে টেনে নিজের কাছে বসিয়ে নেয়। বেগমের মুখের পাশে চুলগুলো আঙুলে পেঁচে বোধহয় জাদু করে কণ্ঠে জাহির করলো, তোমাকে আমার চাই সুন্দরী,
আমার হিংস্রতার জ্বলন্ত আগুনে শীতল বর্ষণ রূপে তোমাকে চাই। সোনালি সকালের তারে তারে শুভ্র অনিল, নীল সাদার আচ্ছাদনে ছেয়েছে গগন। সকাল সকাল মহল জেগে উঠেছে নতুন উদ্যমে। সকলে নিজ নিজ কর্মে নেমে পড়লেও ঘুম ভাঙেনি বেগমের। শিয়রে বসে গালে হাত দিয়ে ভাবুক দৃষ্টিতে ঘুমন্ত মুখটার দিকে চেয়ে আছে তোহফা। আবার চোখ পিটপিট করে তাকাচ্ছে সুলতানের দিকে। অত দূরেই আরামদায়ক কেদারায় মাথা হেলিয়ে দিয়ে বসে আছে সুলতান। চোখ দুটো লাল, চুলগুলো উস্কো শুষ্কো। সারা রাত ঘুম হয়নি, ক্লান্ত লাগছে বড্ড। সন্ধ্যার পূর্বেই মাতাব তোফাকে নিয়ে এসেছে, কিন্তু রাত থেকে বেগমের ধুম জ্বর, হুঁশ পাচ্ছে না। তোফা তার পাশেই ঘুমিয়েছিল, আর সুলতান কখনো কেদারায় তো কখনো শিয়রে বসে মাথায় পানি দিয়েছে। আশেপাশে খেসতে দেয়নি কোনো সেবিকাকে, যেন বিশ্বাসই করতে পারছে না কাউকে। রাতেই মার্জিয়া সুলতান ওষুধ দিয়ে গেছে সেবিকা সমেত এসে, আর আসেনি এই দিকটা। জ্বরের ঘোরে বেগম প্রলাপ বুকে আম্মা আম্মা করে। রাগে কিরমির করে ওঠে সুলতান। শাশুড়ি নামক মহিলাকে আগুনে ঝলসে দিতে পারলে বড় শান্তি পেত সে। নির্দয়, নিষ্ঠুর, বিড়বিড়ায় সে। চিন্তায় নাজেহাল অবস্থা। এখনো কমেনি জ্বর, সামান্য কমছে তো আবারও বেড়ে যাচ্ছে দ্বিগুণ হারে। জ্বরের ঘোরে বলিয়া আওড়াচ্ছে আবোল তাবোল। এদিকে মাহাতাও জানিয়েছে যুদ্ধের প্রস্তুতি প্রায় হয়ে এসেছে। এভাবে আর দেরি করা যাবে না, আজই বেরোতে হবে তাদের। উমার নতুন পরিকল্পনা করার পূর্বেই আক্রমণ করতে হবে। নিজ সাম্রাজ্য আর সাম্রাজ্যের মানুষের শান্তি রক্ষার্থে অনেক কিছুই ত্যাগ করতে হয় সুলতানদের। এই বাধা ধরা কঠিন জীবন বড্ড বিষাক্ত ঠেকল সুলতানের নিকট। দায়িত্ব ঘেরা এই জীবনে ক্লান্তির অবসান ঘটিয়ে হাজির হয়েছিল শেহজাদি এলিজা। তার কঠিন জীবনের কাঁটা বনে জন্ম নেওয়া মোলায়েম ফুল, যে নিখুঁত আবেশে নিংড়ে নিতে পারে তার সমস্ত ক্লান্তি, হিংস্রতা, রাগ। ছোট্ট ছোট্ট হাতে মায়ের মাথায় হাত বোলাচ্ছে তোহফা। কখনো মুখ আঁকড়ে ধরার চেষ্টা করে, অধর ছোঁয়াচ্ছে গালে মুখে। কেদারা ছেড়ে উঠে এলো সুলতান। বেগমের অসুস্থ কাতর মুখের দিকে তাকালেই বিশ্রী অনুভূতি ঘিরে ধরল আষ্টে পৃষ্ঠে। রাগে হেসে সে উঠল আচমকায়। কি ওষুধ দিয়েছে যে জ্বরই কমছে না? ইচ্ছা করে ভুলভাল ওষুধ দেয়নি তো? না না, কি ভাবছে এসব? এত সাহস কেউ দেখাবে না। তোফাকে কোলে তুলে বসালো শিওরে। কপাল গলায় হাত রেখে পরিষ্কার করলো জ্বর কমছে কিনা। না, কমেনি, একটুও কমেনি। কপালে ভাঁজ পড়ল চিন্তার। কেন কমছে না? কখন উঠবে এলি? যাওয়ার আগে কি একবার কথা বলে যেতে পারবে না? যদি আর না ফেরা হয়, আর কখনো না বলা হয়, রত্ন তুমি, আমার জীবনের অমূল্য রত্ন। তোহফার কপালে আলতো করে অধর ছুঁয়ে দিয়ে ডাকলো, আম্মাজান। মায়ের থেকে দৃষ্টি সরিয়ে মাথা তুলে তাকালো তোহফা। জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে হাসলো হঠাৎই। অধর প্রসারিত করে মাথায় হাত বুলিয়ে দেয় সুলতান। আদরে স্বরে শুধায়, খেয়েছো? চোখ দুটো খানিক ছোট ছোট করলো তোহফা। ডানে বামে মাথা নাড়িয়ে পুছিয়ে দিল, খায়নি সে। অপলক চাইল সুলতান। তার কন্যা অবিকল মায়ের প্রতিচ্ছবি। মুচকি হেসে বলল, আম্মু অসুস্থ, বিরক্ত করবে না, ঠিক আছে? শান্ত বাচ্চার মতো আম্মুর কাছে কাছে থাকবে। কেউ ডাকলে একা একা বাইরে যাবে না। নানু ছাড়া কেউ কিছু দিলে খাবে না। আর আমি খুব তাড়াতাড়ি আসবো তোমাদের নিয়ে যেতে। ড্যাব ড্যাব করে চেয়ে থাকা ব্যতীত কিছুই বলতে পারে না তোহফা। দীর্ঘশ্বাস ফেলল সুলতান। মেয়ের কণ্ঠ শোনার আকুলতা ধরা দিল দৃষ্টিভঙ্গিতে। কোল থেকে আস্তে করে মেঝেতে নামিয়ে দিয়ে দ্বার খুলে দেয়। মাতাবকে ডেকে তার কাছে তোহফাকে দিয়ে বলে, খেয়ে নাও তোমরা, বেরোতে হবে আমাদের। গম্ভীর সেই কণ্ঠের মাঝে আকাশ সম অসহায়ত্ব খুঁজে পেল মাতাব। অসুস্থ স্ত্রীকে ফেলে যেতে হচ্ছে তাই হয়তো। ঘাটল না সে, চুপচাপ তোফাকে নিয়ে বিদায় নিল। দ্বার বন্ধ করে বাইরে এসে কয়েক পা এগোতে দেখা মিলল মার্জিয়া সুলতানের। কয়েকজন সেবিকা সমেত এদিকেই আসছে সে। সেবিকাদের হাতে বিশাল বিশাল থালা ভর্তি খাবার ঢেকে রাখা। মার্জিয়া সুলতান ইতস্তত কণ্ঠে শুধায়, জ্বর কমেছে এলিজান? তোমাদের খাবার নিয়ে এলাম। কমেনি? কি ওষুধ এনে দিয়েছেন যে কমছেই না? ইচ্ছে করে ভুল ওষুধ দেননি তো? শাহজাহান, চিৎকার করবেন না। আমি এলিজার মা, আমি ভুল ওষুধ দেব? মা? তাই নাকি? মনে তো হয় না। তুমি বেশি বেশি করছো এখন।
আমি বরাবরই বেশি বেশি করি। যা হোক, চলে যাচ্ছি আমি। খেয়াল রাখবেন এলির। এবার অন্তত মা হওয়ার চেষ্টা করুন। তুমি চলে যাচ্ছ? এলিজা উঠে যখন চিল্লাচিল্লি করবে তোমাকে না পেয়ে, তখন কি হবে? এলি ছোট নয় যে চিল্লাচিল্লি করবে। নিজের মেয়ের সম্পর্কে এতটুকু ধারণাও নেই আপনার? জবাব দেয় না মার্জিয়া সুলতান। পেছনে সেবিকারা আছে, তারা শুনতে পাচ্ছে সব কথা, তাই কথা না বাড়ানোর সিদ্ধান্ত নিল সে। সুলতান একবার সেবিকাদের দিকে চেয়ে অধর প্রসারিত করলো জোরপূর্বক। কণ্ঠের গভীরতা ঠেলে দিয়ে অমায়িক হেসে অত্যন্ত ধীর স্বরে বলল, আমি নেই বলে যেন অবহেলা না হয় আমার বেগমের। মায়ের মতো যথাযথ যত্ন নিয়ে সারিয়ে তুলবেন। এরই অসুস্থতাই তোহফার খেয়াল রাখবেন আশা করি। আমার শত্রুদের আমি নিজেই চিনি না, কে কখন আঘাত হানবে বলা মুশকিল। আমার মেয়েটাকে তো আল্লাহ বিপদে পড়লে চিৎকার করার সুযোগটাও দেয়নি। দেখে শুনে রাখবেন। এই মহলে আমার গুপ্তচর আছে, খবরাখবর পাবো আমি প্রতি মুহূর্তের। তাই সাবধান, অবহেলা করার চেষ্টা করবেন না, নয়তো। বাক্য সম্পূর্ণ করে না সে। রাগান্বিত হয় মার্জিয়া সুলতান। আদেশ করছে তাকে, হুমকি দিচ্ছে। ঝাঁঝালো গলায় বলে উঠল, নয়তো নয়তো কি? জিন্দা জ্বালিয়ে দিব। হিসিয়ে ওঠে সুলতান। হিমধরা সেই কণ্ঠ চকিতে ফিরে মার্জিয়া সুলতান না চাইতেও শুকনো ঢোক গেল পাংশুটে মুখে। ভাইরা তাকে বলছিল সুলতানের এইসব বেপরোয়া স্বভাবের ব্যাপারে, কিন্তু তা বলে শাশুড়িকে হত্যার হুমকি হজম হলো না তার। শুকনো গলায় বলল, এলিজা খুঁজবে তোমাকে। বলবেন আমি জরুরি কাজে গেছি আর খুব শীঘ্রই আসবো ওকে নিয়ে যেতে। তারপরেও যদি জেদ করে তাহলে সামলাবেন। আপনি না ওর মা, সামলাতে পারবেন না? পারবো না কেন? পারবো, তবুও। কথা সম্পূর্ণ করা হলো না আর। পূর্বেই সুলতান শক্ত কণ্ঠে বলে ওঠে, আপনি ভালোবাসা দিলেও সব ভুলে যাবে। নীরব নিশ্চুপ মার্জিয়া সুলতান। শব্দভাণ্ডার হাতড়েও পেল না বলার মতো কিছু। দৃষ্টি ঘুরিয়ে সেবিকাদের ইশারা করলো খাবারগুলো কামড়ায় দিয়ে আসতে। সেবিকারা মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে একে একে খাবারগুলো রেখে আসে ভেতরে। রাশভারী কণ্ঠে সুলতান জানায়, এক পাত্র পানি আর বড় একটা পরিষ্কার নরম কাপড় লাগবে। মার্জিয়া সুলতান ইশারা করতেই সেবিকারা তৎক্ষণাৎ সব কিছু এনে কামড়ায় দিয়ে আসে। অন্য কেউ হলে হয়তো একটা ধন্যবাদ অন্তত দিত, তবে সুলতান তা করল না, বরং কঠিনভাবে মার্জিয়া সুলতানকে উপেক্ষা করে কামরায় ঢুকে দাঁড় আটকে দেয়। মার্জিয়া সুলতান রাগান্বিত দৃষ্টিতে চাইল সেদিকে। অপমানিত হলো খানিক, তবে কিছু করার নেই। সেবিকাদের যাওয়ার আদেশ দিয়ে নিজে কামরার দিকে চলে যায়। বেগম তখনও জ্বরের ঘোরে বন্ধ চোখে একরাশ আশা নিয়ে বিড়বিড়িয়ে ডাকছে, আম্মা, আম্মা, আম্মা। এই ডাক ব্যথিত করে সুলতানকে। অসহায় হয় তার মুখভঙ্গি। সে চায় না তার ভালোবাসা ব্যথিত আর কারোর ভালোবাসার জন্য এলি উদ্গ্রীব হোক। সে ব্যতীত অন্য কারোর ভালোবাসায় সুখ খুঁজে পাক, তবুও যেন এই মুহূর্তে তার হৃদয় মানতে নারাজ। মন চাচ্ছে পৃথিবীর সমস্ত মায়ের ভালোবাসা এনে দিতে এই নারীর শিওরে। জ্বরের ঘোরে এই প্রলাপ যে বড্ড কষ্টদায়ক। বেহুশ হয়েও সে মাকে খুঁজে, তাহলে হুঁশে থাকতে কতটা খোঁজে। মাঝে মাঝে ইচ্ছা করে শাশুড়ি নামক মহিলার ধর থেকে মাথাটাই আলাদা করে দিতে। এতে এলি কয়েকদিন হয়তো কাঁদবে মায়ের মৃত্যু শোকে, কিন্তু সারা জীবন তো আর মায়ের ভালোবাসার অভাবে তরপাতে হবে না। আফসোস এতটা নিচে নামার সাধ্য তার নেই। হতাশার তপ্ত শ্বাস ফেলে পানিতে কাপড়টা ভিজিয়ে রাখে, পালঙ্কে উঠে বসে। ধীরে সুস্থে বেগমের কোমর চেপে নিজের দিকে টেনে আনে। উত্তপ্ত অসার শরীরটা টেনে নিজের কোলে তুলে বসায়। শক্ত বুকে মাথাটা ঠেকিয়ে দিতে আবেশে আবারও মিশে যায় বেগম। শরীর এতটাই উত্তপ্ত যেন তার উষ্ণতায় গলে যাবে সুলতান নিজেও। পিঠের কাছে ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো আলগোছে হাতে পেঁচিয়ে খোপা করে দেয়। মাথায় পানি দেওয়ার পর চুল শুকনোর জন্য খুলে রাখা হয়েছিল। খোপা করার মতো এই অভিনব কঠিন কাজটা অবশ্য তাকে বাধ্য হয়েই শিখতে হয়েছিল। কোনো এক স্নিগ্ধ ভোরে জেদ ধরেছিল বেগম খোপা করা তাকে শিখতে হবে। সেদিন রাত দিন চেষ্টা করার পর
অবশেষে সফল হয়েছিল সে। নারীর চুলে খোপা করার দৃশ্য যেমন মুগ্ধকর, ঠিক ততটাই কঠিন সঠিক নির্দেশনায় খোপা করা। বড্ড কঠিন। আচমকাই মনটা খারাপ হলো ভীষণ। বেগমের কানের কাছে এগিয়ে এসে ধীরে ডাকে সে। এলি, সাড়া পাবে না জেনেও বারংবার পুনরায় আওড়ায়। এলি, এলি, আমার বাঘিনী। মাথায় কপালে বড় মাদুরে হাত বুলিয়ে বিষাদ ঘন কণ্ঠে জাহির করে, যদি ফিরে আসতে না পারি তবে খেয়াল রেখো নিজের। বাকিটা জীবন সম্রাজ্ঞীর বেশে আমার হয়েই থেকো। যদি আর না ফেরা হয় তবু আমি চাই না কেউ পূরণ করুক আমার শূন্য স্থান। স্থানটা শূন্যই রেখো এলি। কোনো এক ভরা পূর্ণিমায় বসন্তের অনিলে মিশে স্থানটা পূর্ণ করবো আবার। আর কথা বাড়ালো না। এবার তাকে সুলতানের দায়িত্ব নেভাতে হবে, বাঁচাতে হবে নিজ সাম্রাজ্যকে। প্রেয়সীর অসুস্থতা, মায়া, ভালোবাসার টান সব কিছুই উপেক্ষা করে ছুটল একজন দায়িত্ববান সুলতানের ন্যায়। সঙ্গী হলো মাহাদা। অবাক হয়ে চেয়ে আছে সে। শাশুড়িকে সহ্য করতে পারে না, তবুও আসার আগে আবারও বেগম আর তোহফার দায়িত্ব বুঝে দিয়ে এসেছে তার নিকট। তবে কি বিশ্বাস করা যায় তাকে? জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছে তাদের ঘোড়া। সুলতান স্বাভাবিক কণ্ঠে শুধালো, কি ভাবছো মাহতাব? দৃষ্টি নুইয়ে নিল মাহতাব। আড়ষ্টতা ঠেলে শুধায়, না মানে বলো। সুলতান আর শেহজাদের দায়িত্ব কি উনি ঠিকভাবে পালন করবেন? ও এই কথা। ওনার ভরসায় রেখে আসিনি আমি। সুলতান ইহসান ইতোমধ্যে রওনা করেছেন, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। পত্র পাঠিয়েছিল আমাকে, আর সে তার মেয়ে নাতনিকে অত্যন্ত ভালোবাসে। আশা করি ভালো থাকবে ওরা। রামান সাম্রাজ্যের বিশাল শূন্য উদ্যানে হাঁটছে দুজন সুন্দরী নারী, সাথে শখানেক সৈনিক। একজনের শরীরে রাজকীয় পোশাক, অন্যজন খুবই সাধারণ। আনমনে হেঁটে চলেছে তানহা ও জার্নাব। জোভিয়া ছাড়া মহলে একা একা বিরক্ত হয়ে পড়েছিল জার্নাব। হঠাৎ তানহা বলল, বাইরে থেকে ঘুরে আসা যাক। অমনি দুজন বেরিয়ে পড়েছে, কিন্তু ওয়াসিফা সুলতান সৈনিক ব্যতীত আসতে দেননি তাদের। শখানেক সৈনিক পাঠিয়েছে সাথে করে, যার দরুন কেউই ঘুরতে আসার আসল মজাটা উপভোগ করতে পারছে না। চোখ মুখ কুঁচকে কখনো সৈনিকদের দেখছে, তো আমার মুখ ফুলিয়ে একে অন্যের দিকে চেয়ে আছে। সবুজ গাউন পরেছে তানহা, মাথায় মূল্যবান পাথরের তাজ। জার্নাব বরাবরের মতোই সাধারণ গাউনের ওপর হিজাব পরেছে। সুলতানের জন্মের 12 বছর পরেই তানহার জন্ম। বিশাল পার্থক্য তাদের বয়সের, তবুও আত্মার দূরত্ব খুবই কম। আশেপাশে সৌন্দর্য দেখছিল জার্নাব। হঠাৎ হাতে কারো সূক্ষ্ম খোঁচা পেয়ে অবাক চোখে তাকালো তানহার দিকে। জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে কিছু বলার পূর্বেই তানহা ফিসফিসিয়ে বলে ওঠে, দৌড়াতে পারেন আপনি? না, কেন? অবাক স্বর জার্নাবের। দৌড়ে সৈনিকদের রেখে চলে যাব। এভাবে শখানেক সৈনিক নিয়ে ঘুরে মজা নেই। আমার হাত ধরুন বললেই দৌড়ানো শুরু করবে। সৈনিকরা আমার পেছনে দৌড়ানোর সাহস করবে না। কি, দৌড়ে পালিয়ে যাব আমরা? তোমার মাথা ঠিক আছে? বিস্মিত দৃষ্টিতে চাইল জার্নাব। শেষমেশ দৌড়াতে হবে এখন? তানহার মুখভঙ্গি খুবই স্বাভাবিক, যেন সে এমন অবিশ্বাস্য কাজগুলো আগেও বহুবার করেছে। দৃষ্টিতে স্পষ্ট চঞ্চলতা। ভাবনার মাঝেই তানহা তার হাত ধরে টেনে নিয়ে দৌড়াতে লাগলো। হতবাক জার্নাব অবগত ছিল না তানহার এমন চঞ্চল স্বভাবের ব্যাপারে। তানহার কথাই সত্যি হলো, পেছনে দৌড়ে আসছে না সৈনিকরা, শুধু উচ্চস্বরে চেঁচাচ্ছে, ওদিকে যাবেন না শেহজাদি, চারদিকে এখন বিপদ। কে শোনে কার কথা? দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই তারা। হাঁপিয়ে উঠেছে জার্নাব, তবুও থামছে না তানহা। সৈনিকদের ফেলে অনেকটা দূরে চলে এসেছে তারা। ডেকে ওঠে জার্নাব, দাঁড়াও তানহা, হাঁপ লেগে গেছে তো, আর কত দূর যাবে? আর একটু। দৌড়াতে দৌড়াতে বলল তানহা। আকস্মাৎ ঘোড়ার পায়ের শব্দে থামতে বাধ্য হলো। দুটো ঘোড়া এসে ঠিক তাদের সম্মুখে দাঁড়িয়ে পড়ল। সুলতান অবাক হয়ে বলল, তানহা, দৌড়াচ্ছিস কেন তোরা? মাধব তো হা হা করে চেয়ে আছে জার্নাবের দিকে। থতমত খেয়ে দাঁড়িয়ে রইল জার্নাব। তানহা আমতামতা করে, আসলে এমনি। এমনি কি বল? আবার পালাচ্ছিলি মহল ছেড়ে? না ভাই, ঘুরতে এসেছিলাম আমরা। তো দৌড়ানো কি হয়েছে?
আমার সৈনিক পাঠিয়েছিল, ঘুরে মজা পাচ্ছিলাম না তাই। মস্তক নুইয়ে বলল তানহা, আর চোখে তাকালো মাহতাবের দিকে। কিন্তু জার্নাবের দিকে নিক্ষেপ করা সেই ভালোবাসার দৃষ্টি দেখে তৎক্ষণাৎ অন্যদিকে তাকালো। প্রথম যখন মাহতাব এই সাম্রাজ্যের সৈনিক হলো তখনই সে ভালোবেসেছিল তাকে। বলা হয়নি জড়তার কারণে। ধীরে ধীরে উপলব্ধি করতে পারে এই পুরুষের মনে বহু আগে থেকেই অন্য কারোর পাশ। নিজের অনুভূতি নিজের মনেই কবর দেওয়ার চেষ্টায় আছে সে। ধমকে উঠলেন সুলতান। তোর এই পালাই পালাই স্বভাবের জন্য কবে যেন বিপদে পড়ে যাস তুই। ঘোড়ায় উঠে বস, মহলে চল, যুদ্ধে যেতে হবে আমাদের। তোরা কেউ বাইরে থাকতে পারবি না এখন, চল চল। কিন্তু ভাই, চুপচাপ উঠে বস। আর মাহতাব, তুমি জান্নাবকে নিয়ে এসো। দেখো সাবধানে, পড়ে টরে গেলে এলি আবার আমার কান মাথা চিবিয়ে খাবে। ঠিক করে হেসে ওঠে মাহতাব। গোমরা মুখে জার্নাব তানহার দিকে তাকালো। ইতিমধ্যে তানহা অসহায় দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। যেই দৃষ্টির অর্থ হয়তো ঘুরতে একদিন না একদিন যাবই আমরা। তানহা দক্ষ হওয়ার সুলতানের হাতকে ভরসা করে সহজেই ঘোড়ায় উঠে বসে। তাকে নিয়ে মহলের দিকে ঘোড়া ছোটালো সুলতান। বিপত্তি বাঁধল জার্নাবকে নিয়ে। সে তো ঘোড়ায় উঠতে জানে না। মুচকি হেসে নেমে এলো মাহতাব। সম্মোহনী কণ্ঠে বলল, আমি উঠিয়ে দিই? কিভাবে? কোলে তুলে। শব্দ করে হাসতে শুরু করেছে মাহতাব। রেগে গেল জার্নাব। কটমট দৃষ্টিতে চেয়ে বলল, দিনকে দিন বকে যাচ্ছ তুমি। আচ্ছা তাই নাকি? তা কিভাবে উঠবেন আপনি বলুন, আমিও শুনি। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। হেঁটেই চলে যেতে পারবো আমি, এমনিও খুব বেশি দূর নয় মহল। ঠিক আছে চলো, আমিও হাঁটবো। কিন্তু ঘোড়া? ঘোড়া এখানে বেঁধে রেখে যাচ্ছে, মহলে গিয়ে সৈনিক পাঠিয়ে দেবো নিয়ে যাওয়ার জন্য। সামনেই একটা গাছের সাথে ঘোড়া বেঁধে দিল মাহতাব। কতদিন পর একসাথে হাঁটবে তারা। এই সুযোগ কিছুতেই ছাড়বে না সে। মহল মুখো হাঁটতে হাঁটতে জার্নাব শুধায়, আজই তোমরা যুদ্ধে যাবে আসমাই? হ্যাঁ জুই, একটু পরেই রওনা হব আমরা। আকস্মাৎ কালো মেঘ ছেয়ে যায় নারীর সুন্দর মুখশ্রীতে। যুদ্ধকে বড্ড ভয় পায় সে। এই যুদ্ধ নামক মৃত্যুকূপে সে চিরতরে হারিয়ে বসেছে সাহাদকে। আজমাইনও যুদ্ধে যাবে। কেন? কেন আবার এই প্রাণঘাতী খেলা শুরু হলো? কেন হারিয়ে যায় প্রিয় মানুষগুলো? ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, তুমি যেও না আসমাই। খানিক অবাক হলো মাহতাব। শুধালো, কেন? যুদ্ধ ভালো না, সবাইকে কেড়ে নেয়, তোমাকেও কেড়ে নেবে। যেও না, তুমি যেও না। চৌকিতে ফিরল মাহতাব। জার্নাব ভয় পাচ্ছে দেখেও কেন যেন খুশি হলো সে। উচ্ছ্বাসিত হলো হৃদয়। ভয় পাচ্ছে জুই, তাকে হারিয়ে ফেলার ভয়। সে গুরুত্বপূর্ণ এই নারীর জীবনে। জার্নাব পুনরায় কাতর কণ্ঠে আওড়ায়, যেও না আসমাই, তুমিও হারিয়ে যাবে সাহাদের মতো। চৌকিতে ফিরল মাহতাব। জার্নাব ভয় পাচ্ছে দেখেও কেন যেন খুশি হলো সে। উচ্ছ্বাসিত হলো হৃদয়। ভয় পাচ্ছে জুই, তাকে হারিয়ে ফেলার ভয়। সে গুরুত্বপূর্ণ এই নারীর জীবনে। জার্নাব পুনরায় কাতর কণ্ঠে আওড়ায়, যেও না আসমাই, তুমিও হারিয়ে যাবে সাহাদের মতো। এগিয়ে আসে মাহতাব। এক হাতে হিজাবে ঢাকা মুখটা তুলে বলল, আমার কিচ্ছু হবে না জুই, আমি ফিরবো, অবশ্যই ফিরবো তোমার কাছে। কিন্তু আসমাই। ঠোঁটে আঙুল চেপে কথা বন্ধ করে দেয় মাহতাব। তৃপ্তি ভরা কণ্ঠে বলে, তুমি যদি চাও আমি ফিরে আসি, তবে আমি ফিরবো, ফিরবই। সমস্ত বাধা ছিন্ন করে ফিরবো আমি। ছলো করছে জাইনাবের আঁখি জোড়া। সে কিছুতেই ভরসা পাচ্ছে না। শাহাদও তো বলেছিল সে ফিরবে, কই ফেরেনি তো। হ্যাঁ, কথা রেখেছিল সে। লাশ হয়ে ফিরেছিল তার কাছে। সে আর চায় না, আর কোনো লাশ সে চায় না। কেন যাবে আজমাইন? প্রিয়তমার চোখের পানিতে গলল না বীরের হৃদয়। যুদ্ধই তার আসল ঠিকানা। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সে একজন সৈনিক। বড় নিষ্ঠুর হয়ে উঠল মাহতাব। আলতো হাতে চোখের পানি মুছে দিয়ে আশ্বস্ত করে বলল, বোঝার চেষ্টা করো জুই,
সৈনিক প্রধানের জীবনে এটাই সবচেয়ে বড় দায়িত্ব, বড় পরীক্ষা। যেতে হবে আমাকে, অবুঝ হয়েও না।